আপনারা দেখছেন একুশে টেলিভিশন। পদ্মা সেতু ঋণ চুক্তি বাতিলের সিদ্ধান্ত যথার্থ বললেন বিশ্বব্যাংকের নয়া প্রেসিডেন্ট। পুনর্বিবেচনার সুযোগ আছে মত দিলেন অর্থনীতিবিদরা। একজন দুর্নীতিবাজ মন্ত্রীকে বাঁচাতে সংসদে অসত্য বিবৃতি দিয়েছেন অর্থমন্ত্রী। নৈতিক পরাজয় হয়েছে মন্তব্য বিএনপি নেতাদের। কর ফাঁকির ক্ষেত্রে সর্বোচ্চ 1 বছর কারাদণ্ডের বিধান রেখে মন্ত্রিসভায় মূল্য সংযোজন কর আইনের চূড়ান্ত অনুমোদন। আসসালামু আলাইকুম, লুবনা রহমান আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে। মিশন গ্রুপ, দেশ গড়ার অংশীদার। পদ্মা সেতু প্রকল্পে ঋণ চুক্তি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার বিষয়ে আপাতত জল ঢাললেন বিশ্বব্যাংকের নয়া প্রধান জিম ইয়ং কিম। সোমবার দায়িত্ব নিয়ে প্রথম দিনই জানিয়ে দিলেন সাবেক প্রেসিডেন্ট রবার্ট জোয়েলিকের সিদ্ধান্ত যথার্থ। তিনি বলেন, গেল সেপ্টেম্বর থেকে বাংলাদেশ সরকারকে দুর্নীতির বিষয়ে বারবার বলা সত্ত্বেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর কথা ভেবে বিশ্বব্যাংক উদ্বিগ্ন বলে জানান তিনি। শাহনাজ শাম্মীর রিপোর্ট। দুর্নীতির অভিযোগে 29 জুন পদ্মা সেতু প্রকল্পের ঋণ চুক্তি বাতিল করে বিশ্বব্যাংক। সংস্থাটির দাবি, বিষয়টি তদন্তের জন্য পর্যাপ্ত তথ্য প্রমাণ দেয়া হলেও কোনো পদক্ষেপ নেয়নি বাংলাদেশ সরকার। আর তাই এক্ষেত্রে বিশ্বব্যাংকের সাবেক প্রেসিডেন্ট রবার্ট জোয়েলিকের সিদ্ধান্তকেই সমর্থন করলেন জিম ইয়ং কিম। জিম বলেন, বিশ্বব্যাংক কোনোভাবেই দুর্নীতিকে সমর্থন করে না। কয়েকজনের দুর্নীতির জন্য বাংলাদেশের সব মানুষকে শাস্তি পেতে হলো বলে মন্তব্য করেন তিনি। এর আগে নতুন প্রেসিডেন্ট জিম ইয়ং কিমকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান অর্থমন্ত্রী। বিশ্বব্যাংকের বিদায়ী প্রেসিডেন্ট জনাব রবার্ট জোয়েলিক তার মেয়াদকালে বিষয়টি সুরাহা করার উদ্দেশ্যে একটি অপরিণামদর্শী সিদ্ধান্ত নিয়েছেন, যা বাংলাদেশের ভাবমূর্তিকে বিশেষভাবে বিপর্যস্ত করেছে। আমি আরও মনে করি যে অন্যান্য উন্নয়ন সহযোগী বিশ্বব্যাংকের সিদ্ধান্ত এবং বিজ্ঞপ্তি বিশেষভাবে বিশ্লেষণ করে এই প্রকল্পের বিষয়ে তাদের দায়িত্ব পালন করবেন। তবে নতুন প্রেসিডেন্ট জিম আগের সিদ্ধান্তে অনড় থাকায় পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের কাছ থেকে ঋণ পাওয়াটা আরও বেশি অনিশ্চিত হয়ে পড়ল। শাহনাজ শাম্মী, একুশে টেলিভিশন। বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট পদ্মা সেতু প্রকল্পের ঋণ চুক্তি বাতিলের সিদ্ধান্ত সঠিক বলে মন্তব্য করলেও তা পুনর্বিবেচনার সুযোগ আছে বলে মনে করেন দেশের অর্থনীতিবিদরা। তবে 120 কোটি মার্কিন ডলারের ওই ঋণ চুক্তি পুনরুজ্জীবনের ক্ষেত্রে সরকারের মানসিকতার পরিবর্তন প্রয়োজন বলে অভিমত তাদের। রিপোর্ট করছেন মঞ্জুরুল আলম পান্না। আশা করা হচ্ছিল বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট হয়তো কিছুটা নমনীয়তা দেখাবেন, কিন্তু ঋণ চুক্তি বাতিলে সংস্থাটির সাবেক প্রধান জোয়েলিকের সিদ্ধান্তকেই বললেন যথার্থ। তারপরও আশা ছাড়েননি দেশের অর্থনীতিবিদরা। বললেন, ঋণ চুক্তিটি পুনর্বিবেচনার জন্য এখনো আবেদন করতে পারে সরকার। বিশ্বব্যাংকের নতুন প্রধান বিদায়ী প্রধানের অবস্থানের সাথে একমত পোষণ করবেন, এটা তো জানাই ছিল। কারণ হলো এটা একটা প্রাতিষ্ঠানিক অবস্থান। আর আগামী দিনের জন্য যেটা হলো যে পুনর্বিবেচনার জন্য আবেদন বা এটার জন্য চেষ্টা নিঃসন্দেহে করা উচিত। যদি আলোচনার মাধ্যমে বিশ্বব্যাংকের সাথে একটা সমঝোতায় পৌঁছাতে পারে, তাহলে আমার মনে হয় যে নতুন প্রেসিডেন্ট এ ব্যাপারে আপত্তি করবেন না। একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং 2জন কর্মকর্তাকে সরিয়ে দিতে হবে। দুর্নীতি তদন্তে দুদকের সঙ্গে বিশ্বব্যাংককে সম্পৃক্ত করতে হবে। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠার পর ঋণ ছাড়ের বিষয়ে এমন কিছু শর্ত জুড়ে দেয় বিশ্বব্যাংক। সংস্থাটির এসব শর্তের ক্ষেত্রে সরকার নমনীয় না হলে পুনর্বিবেচনার আবেদনে কোনো কাজ হবে না বলেও মন্তব্য অর্থনীতিবিদদের। বিশ্বব্যাংক একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা খসড়া দিয়েছিল। তা আমি যে 3টা পয়েন্ট মূলত দেখেছি, তার কোনোটি যে বাংলাদেশের জন্য খুব একটা লজ্জাস্কর কিছু ছিল বলে আমার কাছে মনে হয় না। যদি সরকার এখানে কিছু নমনীয়তা দেখাতে পারে, তাহলে আমার মনে হয় যে
এটা বিশ্বব্যাংক এখনো পুনর্বিবেচনা করতে পারে। যদি আমাদের মনোভঙ্গির কোনো পরিবর্তন না হয়, আমরা যদি একই রকমভাবে এটাকে অস্বীকারের মনোভাব, নেতিবাচক মনোভাব নিয়ে থাকি, তাহলে কিন্তু কোনো কাজে দিবে না। এবং এমন কিছু ইতিবাচক পদক্ষেপ নিতে হবে যাতে আমাদের সহযোগীদের আস্থা ফিরে আসে। ওই আস্থা প্রবর্ধক কোনো ব্যবস্থা ব্যতিরেকে শুধু পুনর্মূল্যায়নের বা পুনর্বিবেচনার আবেদন কার্যকর হবে বলে মনে হয় না। গেল 29 জুন ঋণ চুক্তি বাতিলের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়ে দেয় বিশ্বব্যাংক। মঞ্জুরুল আলম পান্না, একুশে টেলিভিশন, ঢাকা। সরকারের একজন দুর্নীতিবাজ মন্ত্রীকে বাঁচাতে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সংসদে বিশ্বব্যাংক নিয়ে অসত্য বক্তব্য দিয়েছেন। জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর মওদুদ আহমদ বলেছেন, দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংক পদ্মা সেতুতে সহযোগিতা বাতিল করায় সরকারের নৈতিক পরাজয় হয়েছে। জসিম জুয়েলের সহায়তায় মোহাম্মদ সিরাজের রিপোর্ট। বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুর মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবে প্রতিবাদ সভার আয়োজন করে লালবাগ থানা যুবদল। এতে অংশ নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার পদ্মা সেতু নিয়ে মালয়েশিয়ার সঙ্গে ঋণ চুক্তি করে কুইক রেন্টালের মতো আরেকটি বোঝা জনগণের উপর চাপানোর চেষ্টা করছে। সোমবার সংসদে অর্থমন্ত্রীর বিবৃতি সমালোচনা করেন তিনি। অর্থমন্ত্রীর মতো একজন ব্যক্তি, যাকে অনেকেই মনে করতেন যে একজন মোটামুটি ভাবে সৎ ব্যক্তি, অনেকেই মনে করতেন যে একজন সজ্জন ব্যক্তি, অনেকেই মনে করতেন যে একটু সত্য কথা বলার মানুষ, তিনি আজকে একজন দুর্নীতিবাজ মন্ত্রীকে রক্ষা করবার জন্য, দুর্নীতিবাজ কর্মকর্তাদেরকে রক্ষা করবার জন্য আজকে পার্লামেন্টে অসত্য ভাষণ দিচ্ছেন এবং জনগণকে বিভ্রান্ত করবার চেষ্টা করছেন। বন্ধুগণ, এর আগে মুক্তিযোদ্ধা প্রজন্ম আয়োজিত আলোচনায় ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, বিশ্বব্যাংক দুর্নীতি নিয়ে অভিযোগ করলেও সরকার কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রমাণ করে সরকার দুর্নীতি দমনে ব্যর্থ। ইম্যাচিউরিটি, সমন্বয়হীনতা, অদক্ষতা এবং দুর্নীতির কারণে আজকে বাংলাদেশে এত বড় একটা সংকট সৃষ্টি হয়েছে। এই সংকট নিরসনে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তাদের উগ্রতা এবং জ্ঞানের অভাবের কারণে, অভিজ্ঞতার অভাবের কারণে আজকে বাংলাদেশকে এত বড় একটা সংকটের মধ্যে ফেলে দিয়েছে। এদিকে বিএনপি নেতা আজিজুল বারী হেলালের মুক্তির দাবিতে প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট করে জিয়া ব্রিগেড। এতে বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট পদ্মা সেতুতে ঋণ চুক্তি বাতিলের সিদ্ধান্তকে সঠিক বলায় দুর্নীতির ব্যাপারটি আরও স্পষ্ট হয়ে গেল। এই সরকারের অত্যাচার। মাহমুদ সিরাজ, একুশে টেলিভিশন, ঢাকা। চট্টগ্রামে প্রধানমন্ত্রীকে নিয়ে বিএনপি চেয়ারপারসনের করা মন্তব্যের কঠোর সমালোচনা করে খালেদা জিয়াকে দুর্নীতির বর পুত্র আখ্যায়িত করেছেন এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এছাড়া সম্মেলনের প্রধান অতিথি এলজিআরডি মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় ও ১/১১ পরবর্তী অবস্থা থেকে উত্তরণের ক্ষেত্রে যুবলীগের ভূমিকার প্রশংসা করেন। এছাড়া সকল আন্দোলন সংগ্রামে যুবলীগের ভূমিকার কথা উল্লেখ করেন তিনি। পরে বক্তব্য রাখতে সংগঠনের একসময়ের চেয়ারপারসন জাহাঙ্গীর কবির নানক বিরোধী দলের দেশ বিরোধী কর্মকাণ্ডের সমালোচনা করেন। বিএনপি জামাত জোট যখন যুদ্ধ অপরাধীদের বিচার হয়, তখন ওরা যুদ্ধ অপরাধীদের বিচারকে বানচাল করতে চায়। ওরা 21 আগস্টের গ্রেনেড হামলার বিচার যাতে না হতে পারে, সেই কারণে ওরা ষড়যন্ত্র করছে। ওরা দেশকে অচল করে দিতে চায়, অস্থিতিশীল করতে চায়। কর ফাঁকির ক্ষেত্রে সর্বোচ্চ 1 বছর কারাদণ্ডের বিধান রেখে মূল্য সংযোজন কর আইন 2012 খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে জাতীয় নদী রক্ষা কমিশন আইনেরও নীতিগত অনুমোদন দেওয়া হয়। সাজিদ রমেলের রিপোর্ট। সচিবালয়ের বৈঠকে 3টি আইন, একটি চুক্তি এবং তুরস্কে প্রধানমন্ত্রীর সফর, পররাষ্ট্রমন্ত্রীর ওমান সফর এবং চীনে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক কর্মশালায় বাংলাদেশের প্রতিনিধি দলের সফর নিয়ে অবহিত করা হয় মন্ত্রিসভাকে। আগের মূল্য সংযোজন কর আইনে মামলার আগে জাতীয় রাজস্ব বোর্ডের অনুমোদনের বিধান বাতিল করে কর কমিশনারদের সরাসরি মামলা করার ক্ষমতা দেওয়া হয়েছে। এছাড়া মূসক মামলার আদালত, মামলা নিষ্পত্তির সময়সীমা এবং বিলম্ব জরিমানা প্রত্যাহার সংক্রান্ত বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়। দণ্ডনীয় অপরাধের জন্য ফৌজদারি মামলা করার ক্ষেত্রে
রাজস্ব বোর্ডে অনুমোদন নেওয়ার একটি বিধান প্রস্তাব করা হয়েছিল। এখন এটা সংশোধন করে বলা হয়েছে যে কমিশনার যারা আছেন তাদের অনুমোদন নিয়ে এই মামলা করা যাবে। জাতীয় গুরুত্বপূর্ণ পরিস্থিতি মোকাবিলার জন্য পণ্য বা সেবা সরবরাহ ক্ষেত্রে মূসক অব্যাহতি দেওয়ার ক্ষমতার সাথে জনস্বার্থে মূসক অব্যাহতি প্রদানের ক্ষমতা সরকারের হাতে রাখা হয়েছে। ভ্যাট পরিশোধের ব্যাপারে কোনো জাল কাগজপত্র ব্যবহার করে আপনার ফাঁকি দেওয়ার চেষ্টা করা, এইগুলি হচ্ছে আপনার মূলত ফৌজদারি অপরাধ। জাতীয় নদী রক্ষা কমিশন আইনে নদীর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়, দখল ও দূষণমুক্তকরণ ও নদী খনন কাজের বিষয়ে সুপারিশ দেবে কমিশন। এখানে কমিশনের কার্যাবলীর কথা উল্লেখ করা হয়েছে এবং কমিশনের গঠনের কথা বলা হয়েছে। চেয়ারম্যান থাকবে, অনধিক 5 জন সদস্য থাকবেন এবং সদস্য যারা থাকবেন তারা বিভিন্ন ডিসিপ্লিন থেকে আসবেন, যেমন নদী বিশেষজ্ঞ বা পানি বিশেষজ্ঞ, তারপর পরিবেশ বিশেষজ্ঞ, নদী প্রকৌশলী, জরিপ বিশেষজ্ঞ, ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, লয়ার, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের লোকজন এই কমিশনে থাকবেন, যাতে তারা এখানে ইফেক্টিভলি কন্ট্রিবিউট করতে পারেন। তবে পদ্মা সেতুর ঋণ জটিলতার বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে কোনো কথা হয়নি বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। এটা প্রথম প্রস্তাবে বেশি ছিল। সাজেদ রোমেল, একুশে টেলিভিশন, ঢাকা। কোনো রকম বাড়তি শুল্ক ছাড়াই ভারতীয় জাহাজকে উপকূলবর্তী অঞ্চলে চলাচলের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার বাংলাদেশ ভারত নৌ বাণিজ্য প্রোটোকল সম্মতিপত্র সইয়ের সময় একথা জানানো হয়। আগামী সপ্তাহের মধ্যে সই হতে যাওয়া এই প্রোটোকলের মেয়াদ 2 বছর বাড়ানো সহ নৌপথ ব্যবহারের মাশুলের অর্থ দ্বিগুণ করা হয়েছে। সারোয়া সুমনের রিপোর্ট। নৌসচিব পর্যায়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে দুদিনের বৈঠকে বাণিজ্য ব্যয় কমাতে ভারতের বিশাখাপট্টনম, পাড়ের দ্বীপ ও হলদিয়া সহ ভারতের উপকূলবর্তী এলাকা থেকে বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দরে জাহাজ চলাচলে বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে। এ প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ভারতও। এক্ষেত্রে ভারত থেকে যেসব জাহাজ আসবে সেগুলো সমুদ্রগামী না হওয়ায় বাড়তি কোনো শুল্ক দিতে হবে না। তবে একটি বিশেষ কমিটির পর্যালোচনা প্রতিবেদনের পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব। আমাদের সমুদ্র পথে আমরা আনি, তাহলে সমুদ্র পথে যে জাহাজ চলাচল করতে হয় তার ফ্রেট অনেক বেশি, তার স্ট্যান্ডার্ড অনেক বেশি এবং তাতে খরচ অনেক বাড়ে। এইটা অ্যাভয়েড করার জন্য তাড়াতাড়ি এবং কম খরচে আনার জন্য যদি আমরা কোস্টাল শিপ চালু করি তাহলে এই বিষয়টি আমাদের বাণিজ্যের জন্য বা উভয় দেশের জন্য এটি লাভজনক হবে। মঙ্গলবার শুধুমাত্র সম্মতিপত্র সই হলেও ঢাকা দিল্লির মধ্যে চিঠি চালাচালির পর আগামী সপ্তাহে সই হবে চূড়ান্ত প্রোটোকল। আমরা গত 31শে মার্চ 2012 তারিখে যে চুক্তির মেয়াদ শেষ হয়েছে সেই তারিখ থেকে আগামী 2 বছরের জন্য অর্থাৎ 31শে মার্চ 2014 তারিখ পর্যন্ত আমরা এই চুক্তির মেয়াদ বৃদ্ধি করেছি। আমাদের সাথে যে সম্মত হয়েছে ভারতীয় কর্তৃপক্ষ, ভারতের নৌ পরিবহন সচিব মহোদয়, সেটি হচ্ছে 5.5 কোটি টাকা থেকে আমাদের এই মাশুলের হার 10 কোটি টাকায় বৃদ্ধি করা হয়েছে। এছাড়া আশুগঞ্জ নৌবন্দরের অবকাঠামো উন্নয়নে সহযোগিতা করতে ভারত সম্মত হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। সারওয়ার সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। মালয়েশিয়ায় আগুনে পুড়ে 2 সহোদর সহ 5 বাংলাদেশি নিহত। গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে যৌথভাবে চ্যাম্পিয়ন হল আবাহনী মুক্তিযোদ্ধা। আমন্ত্রণ আবারও রাত 9টার 21 সংবাদে। মালয়েশিয়ায় আগুনে পুড়ে 2 সহোদর সহ 5 বাংলাদেশি মারা গেছে, আহত হয়েছে 2 জন। সোমবার রাত 3টার দিকে জহুরু বাবু এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে। নিহতরা হলেন সৌরভ বাবু, রোমান, আব্দুল্লাহ আল ফরহাদ, মোহাম্মদ বশির এবং মোহাম্মদ ফারুক। এদের মধ্যে বশির এবং ফারুক 2 ভাই। আহত 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের প্রত্যেকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের বড়িকান্দি ইউনিয়নে।
কাদের মোল্লার নেতৃত্বেই পাকিস্তানি সেনাবাহিনী ও রাজাকার বাহিনী ৭১-এর ২৫শে নভেম্বর কেরানীগঞ্জের ২টি গ্রামে গণহত্যা চালায়। প্রথম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনাল ২-এ একথা বললেন মুক্তিযোদ্ধা মুজফ্ফর আহমেদ খান। সাক্ষ্য গ্রহণ শেষে ৮ই জুলাই তাকে আসামি পক্ষের জেরা গ্রহণের দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। মঙ্গলবার সাক্ষ্য দিতে গিয়ে মুক্তিযোদ্ধা হিসেবে মুজফ্ফর আহমেদ একের পর এক ৭১ সালে ঘটে যাওয়া রোমহর্ষক বর্ণনা দেন। এ সময় তিনি জানান, আব্দুল কাদের মোল্লার নেতৃত্বেই তাদের কেরানীগঞ্জ শহীদনগর গ্রামের ভাওয়াল খান বাড়িটি জ্বালিয়ে দেয় রাজাকার বাহিনী। তার উপস্থিতিতেই মোহাম্মদপুর এবং কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় গণহত্যা, বুদ্ধিজীবী হত্যা এবং অগ্নিসংযোগ সহ নানা ঘটনা ঘটে। নিরস্ত্র বাঙালির উপর যে নির্বিচারে গুলি, সেই গুলি করে শহীদনগর এবং ভাওয়াল খান বাড়ি ২ জায়গা থেকে সেখানে প্রায় শতাধিক লোককে হত্যা করে, অনেক বাড়িঘর জ্বালিয়ে দেয়। কাদের মোল্লা বলতে চায় যে সে ঢাকা শহরে ছিল না মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে, কিন্তু আজকের সাক্ষী মুজফ্ফর আহমেদ সেখানে তার আত্মীয়র বাড়িতে ছদ্মবেশে এসেছিলেন। সেখানে ফেরার পথে সে দেখছে টেকনিক্যাল ইনস্টিটিউটের গেটে সে তার সহযোগীদের নিয়ে উইথ আর্মস এই আব্দুল কাদের মোল্লা কালাপ করতে দেখেছে। তবে আব্দুল কাদেরের আইনজীবীর দাবি সবই মিথ্যা। জেরার মাধ্যমে এগুলোর সত্যতা প্রমাণ করবেন তারা। তিনি যেটা বলেছেন যে পরবর্তী সময়ে লোকমুখে তিনি জানতে পারেন যে ওইখানে স্থানীয় কিছু মুসলিম লীগের নেতা মিটিং করে এই হত্যাকাণ্ডের সিদ্ধান্ত নেয় এবং স্থানীয় রাজাকাররাই সেটা সংগঠিত করে। তবে সেই স্থানীয় রাজাকাররা আব্দুল কাদের মোল্লা সাহেবকে তাদের মধ্যে ডেকে নিয়ে গিয়েছিল। প্রকৃত সত্য হচ্ছে যে আব্দুল কাদের মোল্লা ৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালীন সময় কোনোভাবেই ঢাকা শহরেই ছিলেন না। 12ই জুলাই কাদের মোল্লার পক্ষে সাক্ষীর তালিকা সহ তথ্য প্রমাণ উপস্থাপনের দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। এদিকে মঙ্গলবার গোলাম আজমের মামলায় ডক্টর মুনতাসির মামুনের জেরা গ্রহণ শেষে বুধবার পর্যন্ত মুলতবি করেছে ট্রাইব্যুনাল ১। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, ঢাকা। এবারে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। বাংলাদেশের ব্যাংকগুলোর সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে কাজ করায় বিশ্ব মন্দা মোকাবেলা করা সহজ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান। মঙ্গলবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে বিশ্ব মূল্য সংযোজন প্রক্রিয়ায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পরিবেশ নিশ্চিতকরণ বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বর্তমানে দেশের অর্থনীতি স্থিতিশীল রয়েছে বলে দাবি করে তিনি বলেন, বিশ্ব মন্দা সত্ত্বেও দেশের ব্যাংকগুলো সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এসএমই খাতকে মূল ধারায় নিয়ে আসার জন্য কেন্দ্রীয় ব্যাংক কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। লক্ষ্য করলাম যে সামাজিকভাবে দায়বদ্ধ কাজের দিকে ব্যাংকগুলোর নজর না দিলে বিশ্বমন্দা মোকাবেলা সহজ নয়, এবং আমরা যে বিশ্বমন্দাকে ভালোভাবে মোকাবেলা করতে পারছি তার একটা বড় কারণ যে আমরা এসএমই এগ্রিকালচার যেগুলো আমাদের ভেতর থেকে চাহিদা তৈরি হয় ওই ধরনের কাজের দিকে আমরা নজর দিতে পেরেছি। বাংলাদেশ ব্যাংক বিশেষ উদ্যোগ নিচ্ছে, আমাদের স্পেশাল ডিপার্টমেন্ট খুলেছি আমরা এসএমইর জন্য। আমরা এসএমইর জন্য মনিটরিং ডেটাবেস তৈরি করেছি এবং আমরা নিয়মিতভাবে ডেভেলপমেন্ট পার্টনারদের সাথে কাজ করছি। এবার মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। ইরাকের বাগদাদে গাড়ি বোমা হামলায় কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও ৭০ জন। দক্ষিণ বাগদাদেশিয়া অধ্যুষিত শহর দিওয়ানিয়ায় একটি মার্কেটে ওই হামলা চালানো হয়। হামলার পর শহরের বেশ কয়েকটি জায়গায় জারি করা হয়েছে কারফিউ। বন্ধ করে দেওয়া হয়েছে শহরের প্রবেশ পথ। কেউ হামলার দায় স্বীকার করেনি, তবে আল কায়েদা সমর্থিত সুন্নি জঙ্গিরা হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে কারবালায় শিয়া তীর্থযাত্রীদের লক্ষ্য করে চালানো ২ দফা হামলায় ৪ জন নিহত হয়। গেল মাসে ইরাকে চোরাগোপ্তায় হামলায় ২৫০-এরও বেশি মানুষ নিহত হয়েছে। খেলা খবর। গ্রামীণফোন প্রিমিয়ার লিগ ফুটবলে আবাহনী ও মুক্তিযোদ্ধার খেলাটি ২-২ গোলে ড্র হয়ে টানা ৪বার শিরোপা জিতল আবাহনী লিমিটেড।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু থেকে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে দুদল। যদিও 15 মিনিটেই বিদেশি খেলোয়াড় সান্ডের গোলে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। প্রথমার্ধে বেশ কয়েকবার গোলের সুযোগ নষ্ট করে আবাহনী, আর কোনো গোল না হলে 1-0 শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে দুদলই চালায় আক্রমণ পাল্টা আক্রমণ। 70 মিনিটে রনির দা গোলে ম্যাচে সমতা আনে ধানমন্ডি ক্লাব আবাহনী। এর মাত্র 3 মিনিট পর আবারও সান্ডের জালে বল জড়ালে 2-1 এগিয়ে যায় প্রথমবারের মতো শিরোপা প্রত্যাশীরা। তবে শেষ দিকে জাহিদের গোলে ম্যাচে সমতা এনে চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ল আকাশী নীল জার্সিধারীরা। আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। তবে যাবার আগে শিরোনামগুলো আরো একবার। পদ্মা সেতু ঋণ চুক্তি বাতিলের সিদ্ধান্ত যথার্থ বললেন বিশ্বব্যাংকের নয়া প্রেসিডেন্ট। পুনর্বিবেচনার সুযোগ আছে মত দিলেন অর্থনীতিবিদরা। একজন দুর্নীতিবাজ মন্ত্রীকে বাঁচাতে সংসদে অসত্য বিবৃতি দিয়েছেন অর্থমন্ত্রী। নৈতিক পরাজয় হয়েছে মন্তব্য বিএনপি নেতাদের। কর ফাঁকির ক্ষেত্রে সর্বোচ্চ 1 বছর কারাদণ্ডের বিধান রেখে মন্ত্রিসভায় মূল্য সংযোজন কর আইনের চূড়ান্ত অনুমোদন। দর্শক, 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 202 নম্বরে, লগ অন করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া 21 যে কোনো অনুষ্ঠান সরাসরি দেখা যাচ্ছে Facebook/21TV লাইভ এবং Twitter/21TVBD এই ওয়েবসাইটে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।